দেখো 5 নং সৃজনশীলে কি বলছে এখানে উদ্দীপকটা আমরা পড়ি। নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, বিনিয়োগ, পাওনাদার এবং মূলধন কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5টা জিনিস দেওয়া আছে। আমাদের কত বলছে? প্রারম্ভিক জাবেদা করো। কি বলছে? প্রারম্ভিক মানে শুরু, ব্যবসা যেগুলো শুরু করছে 1 তারিখের জাবেদাগুলো করতে বলছে। তাহলে জাবেদাগুলো আমরা ফার্স্টে করি 1 তারিখের জাবেদাগুলো। তাহলে আমরা ফার্স্টে জাবেদা করে রাখবো। করতে আমরা সবাই পারি। কয়টা করা হয় বলো তো? 5টা। কি কি? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, টোটাল 5টা করে নাকি? আচ্ছা, উপরে লিখে দিবা যে প্রারম্ভিক জাবেদা করা হলো, এই কথাটা লিখবা। এখন দেখো তো, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, বিনিয়োগ হিসাবে তিনটে কিন্তু সম্পদ, ঠিক না? সম্পদ গুলো সবসময় ডেবিট দিকে বসে। কোথায় বসে বলো তো? মানে সাল দিবা 1 তারিখ। কি লিখবা ফার্স্টে? নগদান হিসাব। কি লিখবা? নগদান হিসাব। টাকাটা একটু বললো আমাকে। নগদান হিসাব কত দেওয়া আছে? 40,000 টাকা। ডেবিট দিকে আমরা বসাই দিলাম। তারপরে কি আছে বলো তো? আসবাবপত্র কত আছে? ডেবিট দিকে বসাই দাও। তারপর অনুযায়ী বিনিয়োগ কত আছে? 50। এই হচ্ছে আমাদের কি বলতো বাচ্চারা? সম্পদগুলো আমরা ডেবিট করলাম। আর আমরা সবাই তো একমত যে পাওনাদার একটা দায় নাকি? পাওনাদারটা কি বলতো? দায়। দায় সবসময় কির দিকে বসে, ঠিক না? তাহলে আমরা পাওনাদার কির দিকে বসাই দিব। কত টাকা? 10,000। এবং সবাই জানো মূলধন দেওয়া আছে এখানে কত টাকা? তোমার কোনো কাজ নাই, তুমি দেখে দেখে বসে যাও। মূলধন কির দিকে বসে, সবাই জানো এটা, বুঝতে পারছো? এরপর তুমি যোগ দিবা, এটা তোমার ইচ্ছা। জাবেদার যোগ বাধ্যতামূলক না, তোমার মন চাইলে তুমি যোগ দিবা, না মন চাইলে নাই। বা দিতে গিয়ে যদি ভুল করো তাহলে কিন্তু কাটা। হ্যাঁ, আচ্ছা, যদি সময় থাকে যোগ করে দিবা। এবার আসো হতে কি বলছো বাচ্চারা? সমন্বয় জাবেদাগুলো যদিও 9 10-এ তোমাদের অতটা কাজে লাগে না, হ্যাঁ, মানে অল্প কাজে লাগে সেটা আর্থিক বিবরণের মধ্যে গিয়ে, কিন্তু তোমাদের ইন্টারভিউতে একটা চাপটাই থাকবে সমন্বয় জাবেদা। আচ্ছা, তারিখ আগে তারিখ তো নাই, নং, ঠিক না? এখানে তো তারিখ দেওয়া নাই, আমাদের কি দেওয়া আছে বলতো? নং দিব আমরা। বিবরণ সেম দর, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। উপরে লিখে দিবা যে সমন্বয় জাবেদা করা হলো, এগুলো লেখার অভ্যাস করবা। এবার আসো 1 নম্বরে কি বলছে, একটু মনোযোগ দিও, কারণ এগুলো তোমাদের পরিচিত জাবেদা না। তুমি যে সাধারণ জাবেদা শিখছো ওগুলোর মতো না, একটু ব্যতিক্রম। এগুলো আমাদের নগদ সংশ্লিষ্ট না, এগুলা নগদ টাকাটা থাকে না। বেতন 1,20,000 টাকা, এই পর্যন্ত কোনো কাজ নাই। এই 1,20,000 টাকার মধ্যে রিফা 20,000 টাকা অগ্রিম দিচ্ছ তুমি। জাবেদা হইব তোমার এই অগ্রিমের মধ্যে। জাবেদাটা হইব কোন জায়গায় বলতো? এই অগ্রিমের মধ্যে জাবেদাটা হইব। তাহলে অগ্রিমের জাবেদাটা কি? অগ্রিম বেতন ডেবিট, বলো। অগ্রিম বেতন ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট। বুঝতে পারছো কথাটা? অগ্রিম বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। অগ্রিম খরচ গুলো সবসময় ডেবিট দিকে বসে। এখন যদি বলতো অগ্রিম ভাড়া, আমরা কি লিখতাম? অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট। যদি বলতো অগ্রিম মজুরি, অগ্রিম মজুরি ডেবিট, মজুরি ক্রেডিট। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এখন কারণটা কি দিবা? টাকার লেখা নাই, টাকা রয়েছে 20,000। এখানে কিন্তু 2টা টাকা দেওয়া আছে, কিন্তু আলিশা আমরা লিখবো না বলতো? ওই যে যেটা অগ্রিম, অগ্রিমের টাকাটা শুধু আমরা লিখবো, ঠিক আছে না? বড় টাকাটা আমরা লিখবো না। কারণ এখানে লিখবা, কারণ কি লিখবা? যেহেতু অগ্রিম বেতন যেটা আছে দেখে দেখে লেখো, অগ্রিম বেতন সমন্বয় করা হলো। এখানে আমি একটু ছোট করে লিখতেছি যেহেতু জায়গা যেতে হয়। মুখটা আমি বলে দিলাম তোমাদের, মনে রাখো, অগ্রিম বেতন সমন্বয় করা হলো। আমি আর কারণ লিখবো না, প্রত্যেকটা কারণ বলে দিই। যেহেতু ভাড়া বকেয়া সমন্বয় করা হলো, যেহেতু প্রাপ্য সুদ সমন্বয় করা হলো, যেহেতু অবচয় সমন্বয় করা হলো, এরকম প্রত্যেকটা বার সমন্বয় করা হলো লিখবা। কারণ আমি লিখবো না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কারণ কিন্তু তোমরা দিবা, তাহলে কিন্তু নাম্বার কেটে দিব, হাফ নাম্বার দিব তখন। 2 নম্বর কি বলছে ভাইয়া? ভাড়া দিচ্ছে কত টাকা? 50,000। এর মধ্যে 50,000 টাকা কোনো কাজ নেই। কাজটা হবে কোথায়? 10,000 টাকা বকেয়ার মধ্যে। সমন্বয় যাবে তো বকেয়া আর অগ্রিমের কাজগুলো হয়। তাহলে 10,000 টাকা কি আছে বাচ্চারা? বকেয়া আছে। তাহলে বকেয়া যদি থাকে, অগ্রিম যদি ডেবিট দিকে হয়, তাহলে বকেয়া কি ক্রেডিট দিকে হইব, ঠিক না? তাহলে বলো আমার সাথে ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট।
বকেয়া ভাড়া ক্রেডিট। বুঝতে পারছো? আমি কারণটা দিলাম না, কত টাকা? 10,000। এখন বাচ্চারা যদি পরীক্ষার মধ্যে গিয়ে দেখো ভাড়ার কথা নাই, এখানে বলছে বেতন বকেয়া আছে, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন কি, যদি মজুরি বকেয়া থাকে বকেয়া মজুরি কি, মানে এতটুকু মনে রাখবে অগ্রিমের বেলা ডেবিট হবে অগ্রিমটা, আর বকেয়ার বেলা বকেয়াটা কি দিয়ে বসবো, হ্যাঁ, খরচের বেলায়। আচ্ছা, 3 নম্বর চাপে আর দুইটা আছে আমাদের। বিনিয়োগের প্রাপ্য সুদ মানে কি? বিনিয়োগের সুদ তোমার একটা আয়, তুমি এটা পাও না, তুমি টাকাটা পাইবা, তুমি প্রাপ্য মানে কি পাইবা, কিন্তু এখনো পাও নাই। তুমি একটা স্টুডেন্ট পড়াও, একটা উদাহরণ দেওয়া বুঝাই, তুমি একটা স্টুডেন্ট পড়াও, স্টুডেন্ট কি তোমাকে মাসে 20 তারিখে টাকাটা দিয়ে দিব? যে মাসে পড়াচ্ছ তুমি, পড়ায় মাসটা শেষ হইব 1 তারিখ হচ্ছে না, সে বেতন দেবো 10-15 তারিখে, সে তোমাকে 10-15 তারিখে টাকা দিব, কিন্তু তুমি কিন্তু তার কাছে টাকাটা পাওনা হয়ে গেছো। এটাকে বলা হয় প্রাপ্য বেতন। কি বলা হয় বলো তো? প্রাপ্য বেতন বলা হয়। মনে কি হয়েছে? আচ্ছা, তাহলে যাবে তাহলে কি হবো? তুমি তো এখনো পাও নাই টাকাটা, পাইছো? পাইলে সে নগদান লিখতাম, এটা পাই নাই, তাহলে নগদানের জায়গায় আমরা কি লিখবো? প্রাপ্য সুদ। কি লিখবো বাচ্চারা? হ্যাঁ, দেখা যায় লেখাগুলা, প্রাপ্য সুদ, প্রাপ্য সুদ হিসাব ডেবিট। আর শুধু শুধু লিখতে পারো, বিনিয়োগ সুদ লিখতে বেশি সুন্দর হয় কথাটা। বিনিয়োগের সুদ ক্রেডিট। কত টাকা বাচ্চারা? 5,000। কত টাকা? তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? তার মানে কি, যে কোনো প্রাপ্য যদি থাকে আমরা ডেবিট দিকে বসাবো, আর যে প্রাপ্য তার আমরা ক্রেডিট দিকে বসাই দিব। তোমরা যদি চাও এখানে শুধু শুধু লিখতে পারো, প্রাপ্য সুদ ডেবিট, সুদ ক্রেডিট। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এখন তোমরা কি জানো উপভাড়া জিনিসটা কি? উপভাড়াও কিন্তু একটা আয়, এটা কি একটা, এবং ওর আগে যদি আমরা প্রাপ্য শব্দটা লাগাই দিই, যদি এই রুলসে বুঝে থাকো তাহলে কিন্তু এটা পারবা তোমরা। প্রাপ্য উপভাড়া ডেবিট, উপভাড়া ক্রেডিট। ক্লিয়ার হয়েছে বিষয়টা? যার মধ্যে প্রাপ্য থাকবো সে ডেবিট হয়ে যাবো, আর শুধু নামটা হবো ক্রেডিট দিবে। ক্লিয়ার? লাস্ট যাবে না। আজ অবচয়ের উপর অবচয় ধরা হয়েছে। কি হয়েছে বলতো? একটু আমার সাথে এটা মুখস্থ করো, এটা মুখস্থের যাবে না। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। হ্যাঁ, অনেকে করে অবচয় ডেবিট, আজ অবচয় ক্রেডিট, এটাও রাইট, বাট এটা করবা না তোমরা, এটা দুর্বল। তোমরা জানো এটা কি করবো বলতো? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা সবচেয়ে পারফেক্ট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়। তোমাদের ইন্টারমিডিয়েট উঠবা, কার্যপত্র নামে একটা চ্যাপ্টারই পেবা, একটা চ্যাপ্টার। সমন্বয় জাবেদা নামে একটা চ্যাপ্টার থাকবো, কার্যপত্র নামে আরেকটা চ্যাপ্টার থাকবো। 2 চ্যাপ্টারে এই সমন্বয় জাবেদা না পড়লে পারতাম। এত ইম্পর্টেন্ট জাবেদা গুলো, কিন্তু 9 10 অতটা কাজে লাগে না। 10,000 টাকা শুধু আর্থিক বিবরণের মধ্যে একটু কাজে লাগে। সবাই কি বুঝতে পারছো জাবেদা গুলা? জাবেদা গুলো গ নাম্বার কোনো ব্যাপার না, সত্যি কথা। জাবেদা দিয়ে আমরা গ নাম্বারটা করবো, যারা নাকি ক বুঝে ফেলাইছো, গ নাম্বার তোমাদের পানির মতো সোজা লাগবে। গ নাম্বার কি বলছে বাচ্চারা? তার কি না দিলেও চলবো। কি লিখবা বাচ্চারা? বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা লেখবা, যে সমাপনী দাখিলা, সমাপনী দাখিলা। আর যদি তারিখ দাও তাহলে দিবা 31 তারিখ। কি দিবা? মাসের মানে বছরের শেষ তারিখটা দিবা, যদি তারিখ দিতে চাও, না দিলেও চলবো। এখন সবাই একটু ভালো করে বোঝো, প্রকৃত জাবেদা সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা যদি বলে এই জাবেদা যা যা করছো এনে উল্টাই দিবা, শেষ। একটু বুঝাই দিই। আমরা জানি আয় সবসময় কোন দিকে বসে বলতো? কে দিকে বসে না? কিন্তু আমরা এখন কোন দিকে বসাবো? সারা জীবন ব্যয় তোমার ডেবিট দিকে বসেছে না? এই তো নিয়ম। এই দেখো, ব্যয় তোমার ডেবিট দিকে বসেছে, ভাড়া একটা ব্যয় লস, তারপরে তোমার অবচয় একটা লস, সব তুমি ডেবিট দিকে বসেছো। তাহলে ব্যয়গুলো আমরা ডেবিট দিকে বসাই, কিন্তু আমরা অঙ্ক করবো এখন আমরা কোন দিকে বসাই দিব বলতো? বুঝতে পারছো জিনিসটা? আর প্রত্যেকটা বার এই ডেবিট ক্রেডিট করার পরে তোমার সাথে লাগাই দিবা আইবি বলনি, কি লাগাই দিবা বলতো? দুইটা রুলস, এই সমাপনী দাখিলার দুইটা রুলস। কি কি বলতো? ডেবিট দিকে গুলো আমরা ক্রেডিট দিকে নিয়ে যাবো, আর প্রত্যেকটা জায়গায় আমরা কি লাগাই দিব? আইবি বলনি শব্দটা লাগাই দিব, ঠিক আছে না? আচ্ছা, সর্বপ্রথম আমরা আয় করবো। সর্বপ্রথম আমরা কি করবো? আয়। এখানে বলতো আয় কোনটা? বেতন তো আয় না, ভাড়া তো অবশ্যই আয় না, তাহলে অবচয় ব্যয়, এই সুদটা, বিনিয়োগের সুদটা, প্রাপ্য সুদ না, প্রাপ্য সুদ হলো সম্পদ। আসসালামু আলাইকুম।
ওকে, তাহলে তোমরা কি বলছো? তোমাদের কথা মেনে নিলাম। তোমরা বলছো বিনিয়োগের সুদটা একটা আয়, নাকি? সুদটা অবশ্যই একটা আয়। বিনিয়োগ করছো, ওর থেকে ইনভেস্ট করছো, টাকা আসতেছে। তাহলে এই সুদটা কোন দিকে আছে ভাইয়া? কে এর দিকে আছে? আমরা বসাবো কোন দিকে? একটু খেয়াল করো। হ্যাঁ, কি লিখবা? বিনিয়োগের সুদ, আর শুধু সুদ লিখলো চলবো। আমি পুরোটাই লিখলাম। বিনিয়োগের সুদ হিসাব, ডেবিট ক্রেডিট আর লেখা লাগে না, টাকা বসে দিচ্ছে ডেবিট ক্রেডিট। কত টাকা? 5,000। আগে ছিল কোন দিকে রেজাল্ট? কে এর দিকে। তুমি বসেছো কোন দিকে? তুমি তো প্রথম শর্তটা মানছো। দ্বিতীয় শর্ত আমি কি বলছি? এবার প্রত্যেক টাকা আইবি লাগাই দেবে। তাহলে জানা আমরা আইবি হিসাব লিখি। আইবি হিসাব ক্রেডিট। টাকা কত বলতো? 5,000। টাকা কত? এটা আমাদের স্যার কারণ নিব কি? লিখবা আয় হিসাব বন্ধ করা হলো। কি লিখবা? আয় হিসাব বন্ধ করা হলো। কারণ মনে রাখো। এবার যেহেতু আয়টা করছি, দ্বিতীয় সেক্টরে আমরা কি করবো এখন? যেটা আয় করছি ফার্স্টে, এখন কি করবো? ব্যয় করবো। তাহলে নিয়ম অনুযায়ী কি 4টার মধ্যে একটা আয় আমরা সিলেক্ট করতে পারছি। আর যদি আয় থাকতাম আরো লিখতাম, আছে একটা। তো বাকি 3টা কি বলতো? ব্যয়। বাকি 3টা হিসেবে আমরা করবো এখন। খেয়াল করো, এখানে বেতন কোন দিকে আছে বলতো? আগে উনি কোন দিকে করছিলেন? কে দিকে না? এখন কোন দিকে লিখবা? উল্টা। আমরা জানি আয় ডেবিট দিকে বসে, এই জন্য আগে উনি কে দিকে হয়েছে। তাহলে এখন ব্যয় গুলা কোন দিকে বসাবো? আমরা কে দিকে বসাবো। যে ব্যয়, ব্যয় কোন দিকে বসাবো? আমার বুঝো মানকেরা, আয় সবসময় উপরের দিকে বসে, আর ব্যয় সবসময় নিচের দিকে। তাহলে নিচের দিকে যদি ব্যয় বসে, তাহলে উপরে কে বসবো? আগে উনি একলা বসবো। ডেবিট টাকা বসে না, টাকাটা আমরা খালি রাখলাম কেন? একটু পরে বুঝতে পারবা। ব্যয় কি কি? বাকি 3টা রিফা কি আছে ফার্স্টে? বেতন। তার মানে কি তোমার আগে চিনতে হবে। তারপরে কি আছে বলতো? ভাড়া। লাস্টে কি আছে? তাহলে কি দিবা ভাইয়া? ব্যয় হিসাব বন্ধ করা হলো। ব্যয় হিসাব বন্ধ করা হলো। এখন বেতন টাকাটা কত বলো তো দেখি? 20,000। কে দিকে বসাবো? কারণ ভাড়ার টাকাটা কত? 10,000। কে দিকে বসাবো? তুমি আগেই বলছো ব্যয়গুলো কে দিকে বসে। অবচয় কত টাকা? কোন দিকে বসবে? ঠিক আছে তো, সবাই বুঝতে পারছো? আচ্ছা, টাকা কত বলো তো? এখন টাকা কত? 40,000 টাকা এখন বসাই দেবো। কারণ তুমি যে আইবি কেন খালি আছে আমরা জানি না, যে এখন আইবি টাকাটা কত। আমরা জানি ডেবিট দিকে যা বসে কে দিকে তাই বসে। তাহলে কে দিকে 40, ডেবিট দিকে 40। বুঝতেছো সবাই? আচ্ছা, লাস্ট জাবেদা এটাই শেষ, আর নাই জাবেদা, শেষ, ক্লোজ। লাস্ট জাবেদা গেছে এই আয় এবং ব্যয় যদি তুমি লিপিবদ্ধ করলা, এর মাধ্যমে তোমার কি ব্যবসা লাভ হয়েছে না লস হয়েছে? তুমি ইনকাম করছো কয় টাকা, আর তোমার লস হয়েছে কত টাকা? ব্যয় করছো কত টাকা? তোমার ব্যবসার মধ্যে লাভ হইলো না লস হইলো? কয় টাকা লস হয়েছে? 35,000 টাকা। এটা কি নিট ক্ষতি? এটা কি নিট ক্ষতি? ক্ষতি হলে কি ব্যবসার মধ্যে? আমাদের বোঝো জিনিসটা, এটা কি তোমার একটা ক্ষতি না? এটা একটা ব্যয় না? তোমার ব্যয় সবসময় কোন দিকে বসে? উপরে না নিচে? নিচে। তাহলে নিট ক্ষতি হিসাব, নিট। আর কি লাভ হইতো? কথা কথা লাভ হইতে পারে। কেন যদি একটা শূন্য বানাই দিই, 50,000, আমার লস হয়েছে 40,000, তাহলে আমার খরচ হয়েছে 40,000, 10,000 টাকা লাভে আসি, তখন আমি কি লিখতাম? নিট লাভটা উপরে লিখতাম। বুঝতে পারছো সবাই জিনিসটা? দিশা বুঝতে পারছো? একটু ক্রিটিক্যাল কেন? কারণ এই অঙ্কটা একটাই অঙ্ক পুরো বইয়ের মধ্যে, আর নাই। আর যদি প্র্যাকটিস করার জন্য দিত, তোমার প্র্যাকটিস করার একটা সুযোগ পেতা, কিন্তু পুরো চ্যাপ্টারের মধ্যে একটাই অঙ্ক, এই জন্য একটু ইউনিক অঙ্কটা। তা নিট ক্ষতি হিসাব কি বলতো? ক্রেডিট। তো ডেবিট দিয়ে কি স্যার? লাভ এবং ক্ষতিগুলা মূলধন হিসাবে গৃহীত হয়। কারণ আমার ব্যবসা, আমার কোচিং যদি লস হয়, এটা দায়ভার কি অন্য কোচিং এ নিব? আমার কোচিং এ যদি লাভ হয়, এটা টাকাগুলো কি অন্য কোচিং এ পাইবো? লাভ হোক লস হোক মালিকের নিজের, এবং মালিকের নিজের জিনিসটা কি মূলধন। মূলধন হিসাব নিট লাভ যদি ক্রেডিট হয়, তাহলে মূলধন কি হবো? স্বাভাবিক ডেবিট দিব। কয় টাকা লস হয়েছে বললাম? এখন তোমাদের কাছে প্রশ্ন, যদি লাভ হইতো, তাহলে নিট লাভ ডেবিট মূলধন কি? মূলধন বাড়ে যেত, তখন লাভ হয়েছে মানে কি? মূলধন বাড়ছে। আর লস হয়েছে মানে কি? মূলধনটা কমছে। সবাই কি বুঝতে পারছো মোটামুটি? কারণটা কি দিল ভাইয়া? যেহেতু নিট ক্ষতি হিসাব বন্ধ করা হলো, নিট ক্ষতি হিসাব বন্ধ করা হলো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা।